ঈদ মোবারক, ঈদ মোবারক। অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করছে, এতে সাহেব এখনো ঈদ কি আছে? অফকোর্স এখনো ঈদের ধারা, ঈদের ভালো লাগে আমরা ধরে রাখার চেষ্টা করছি। এবং আমার তো মনে হচ্ছে, বলতে মন চাচ্ছে যে ঈদ শেষ হয়ে গেছে, চলো আবার আগের মতো যন্ত্র হয়ে যায়। কিন্তু যখন ফুল ফেজে আমাদের আজকের আয়োজনটা দেখা হবে, তখন কিন্তু মনে হবে যেন ঈদ এখনো শেষ হয়ে যায়নি। আপনাদের সকলকেই আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আজকের কুমারিকা নিবেদিত হাউসফুলের আজকের আয়োজনে আমার সাথে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, যার সম্বন্ধে নতুন করে বলবার সত্যিকার অর্থেই প্রয়োজন পড়ে না। ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রেজেন্স ইন বিডি ফিল্ম ইন্ডাস্ট্রিজ, এবং সেই সাথে আছেন বাংলার সুলতান বলতে পারি, সেই মুভির পর থেকে নামটা তো একরকম লেগেই গেছে নামের সাথে, বাপ্পি। অনেক অনেক ভালো লাগা, অনেক অনেক শ্রদ্ধার সাথে দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের কুমারিকা নিবেদিত হাউসফুলে। থ্যাংক ইউ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং সেই সাথে আপনারা আমাদের সাথে আছেন, আমাদের উদ্দেশ্য থাকবে, ইচ্ছে থাকবে, চেষ্টাও থাকবে আপনাদের বাংলা চলচ্চিত্রের চমৎকার চমৎকার গানগুলোকে আপনাদের জন্য উপস্থাপন করার। যেমন গানের সাথে সাথে আমি এদের নৃত্য করেও দেখানোর চেষ্টা করব। যেমন আমার তো হাত দিয়ে পা দিয়ে নাচবার ক্ষমতা নাই এদের মতো, আমি ব্রু দিয়ে হয়তো এভাবে নাচবো। ভেবেছিলাম নাইতে এসে চুল ভেজাবো না, শেষে যে অর্থই জলে তলিয়ে যেতে হলো। চেষ্টা করব, কিন্তু আমার এই নাচের হয়তো প্রয়োজন পড়বে না যখন এমন নায়িকা এবং নায়ক আমার সাথে আছে। আমি আলোচনা শুরু করব, কিছু গল্প এবং কথা বলা শুরু করব। তার আগে আমি প্রথমে ব্যাক টু ব্যাক কিছু কোয়েশ্চেন অপবিশ্বাসকে করতে চাই, উইথ ইউর পারমিশন। ওকে, কোয়েশ্চেন হচ্ছে যে আমি এখানে আসবার আগে আমি বেসিক্যালি অবশ্যই রাজনীতি মুভির আশপাশ দিয়েই সেখানে সেই সম্বন্ধে মানুষের রিয়াকশন কি সেগুলো দেখে আসবার চেষ্টা করেছি। আচ্ছা। এবং এখানে আসার সময় আপনার ভক্তরা কি বলতে চায়, কি জানতে চায়, সেই বিষয়গুলো জানবার চেষ্টা করেছি। ওরা বলছিল যে আমাদের জীবনে যা ঘটে, আমরা যেমন থাকি, আমাদের নায়িকা ওদের জীবনে কি এরকম কিছু হয়, ওদেরকে কি কাছ থেকে জানবার, দেখবার বা বুঝবার সুযোগ কি আমাদের হবে? সেই জন্য তো আমরা মাঝে মাঝে লাইভে চলে আসি। এই যে লাইভ এখন আমরা কি করছি, যা বলছি এটা তো ওরা ডিরেক্টলি দেখছে, এটা তো কোনো শুটেড না, যা দেখছে। সো আমার কাছে মনে হয়েছে আমরা সবাই একজন ব্যক্তি, যত কিছুই বলি না কেন, নায়িকা বা সে নায়ক বা আরো কেউ হতে পারে, বাট আমরা কিন্তু অত্যন্ত লাইভ। আমার মনে হচ্ছে সাধারণ জনগণ কি মানে এক্সাইটেড থাকে, তার চেয়ে বেশি আমরা এক্সাইটেড থাকি। ওকে, সেই বিষয়গুলো আমরা জানবো, এবং সেই সাথে এক্সাইটমেন্ট আমাদের দর্শকদের মধ্যে যারা লাইভে আছে তারা জানতে চাচ্ছে কি কি গান আমাদেরকে দেখানো হবে। সো আজকের প্লেলিস্টে কি কি গান আছে সেগুলো আমরা একটু দেখে আসি, তারপর আবার ফিরে আসছি যথারীতি অপবিশ্বাস এবং বাপ্পির কাছে। ফোন করুন অথবা টেক্সট লিখে পাঠিয়ে দিন, পিজি লিখে স্পেস দিয়ে 1616 এই নম্বরে। যখন গানগুলো চলছিল মুহূর্তের মধ্যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে মনে হচ্ছিল যে নায়ক এবং নায়িকা তারা ফ্ল্যাশব্যাকে যাচ্ছিল। অনেক সময় বলছিল যে দারুণ তো, অনেক সময় চিন্তা করছিল আসলে এরকম ধরনের মুভি আরো বেশি হওয়া উচিত, অনেক সময় বলছিল যে বাহ এরকম চমৎকার কাজ ছিল আমার। সো এইসব বিষয়গুলো নিয়ে বাপ্পি এবং অপু দুইজনের সাথে আমরা কথা বলবার চেষ্টা করব। অপু, আপনার সাথে কথা বলতে শুরু করেছিলাম, আমার কথা না, মেয়েটা এরা গরিব আদমি, আপনার ফ্যানদের কথা। আমি আজকে কথা দিয়ে এসেছি যে আপনাদেরকে একদম রিলেট করিয়ে দিব, তাদের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করব। আমাদেরকে মানে আমাকে আর বাপ্পিকে রিলেট করাবো ফ্যানের সাথে, অত বড় সাহস নাই যেখানে রিলেট করাবো এক্স্যাক্টলি ফ্যানের সাথে। আপনার যারা ফ্যান ফলোইং তাদের সাথে রিলেট করানোর চেষ্টা করবো। ইনফ্যাক্ট আমি আমাকে পিস্তল নিয়ে দৌড়ানি দিয়ে শুরু করে, এই তুই কই রে? মাই নেম ইজ খান। এই তুই কই রে? ভাইয়া আমি তো বরিশাল। কেন? আমি আগেই ভয় পেয়ে গেছি, জন্য আগে চলে আসছি। তবে বলে যে বরিশাল, বরিশাল আসতেছি, আমি তাহলে কুয়াকাটা আসছি। সো এই ভয় আমাদের আছে, রাইট? আমরা নামের মিল আছে। মাই নেম ইজ সুলতান, সুলতান একটা কাজ করেছে, সুলতানা বিবিয়ানা, সুলতানা বিবিয়ানা, আবার করেছে মাই নেম ইজ খান। সো যে কোনো সময় যে কোনো কিছু হতেই পারে, রাইট? এত বেশি আমার যাওয়া ঠিক হচ্ছে না। বেটার আমি দর্শকদেরকে যে কথা দিয়ে এসেছি সেই চেষ্টাটাই করি, এবং আমার বিশ্বাস অপবিশ্বাস চেষ্টা করবে সঠিক উত্তর দিতে তার ফ্যান ফলোইংদের জন্য, রাইট? পাহাড় না সমুদ্র? সমুদ্র। অ্যান্সার ইন আ সেকেন্ড। ওকে ওকে ওকে, সমুদ্র। লুক নাকি গুণ? গুণ। শাকিব খান নাকি সালমান শাহ? সালমান শাহ। আমি নাকি তুমি? আমি। আপনি তো ভাবুক হচ্ছেন কেন?
মনে করে করে ডেলিভারি দিতে হচ্ছে। আমি না রাজনীতি মুভির সামনে দাঁড়াইছিলাম, এত কালো আমি না, রোদে পুড়ে কালো হয়েছে শুধু আপনার জন্য, আপনার ফ্যানদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে। ওকে, আমি তাল কার কেটে যাবে আমার, বহু কষ্টে আমি আমার তাল স্টার্ট করছি। ওকে, আমি সিচুয়েশন দিব, বলতে হবে কোন সিচুয়েশনটা পছন্দের, রাইট? উত্তাল সমুদ্র, মাঝরাত, এমন একটা হোটেলের ব্যালকনি আপনাকে দিয়ে দিলাম যেখানে আপনি এবং বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার, আপনার চুলের এলোমেলো চুলের গন্ধ তার কাছে এক্সট্রিমলি রোমান্টিক একটা এনভায়রনমেন্ট, আকাশে পূর্ণ চন্দ্রিমা, এটা একটা সিচুয়েশন। আর একটা সিচুয়েশন দিয়ে আপনাকে, বাতাসে পুজোর গন্ধ, শিউলি ফুল আর ঢাক আর ধূপের গন্ধ মিলেমিশে একাকার, বীরেন ভদ্রের সেই যে মহালয়ের দিনের কণ্ঠস্বর, যা দেবী স্বর্গভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তাস্যে নমস্তাস্যে নমো নমঃ, কোনটা বেশি পছন্দের? এটা খুব বেশি, মানে এটা বেশি শিউলি ফুল, এটা কারণ কি ছোটবেলা থেকে রপ্ত করে এসেছি তো এই জন্য। আর একটি আমার তরফ থেকে অপশন দিলাম, যেটা আপনি ফার্স্টে বলেছেন উত্তাল সমুদ্র, কারণ কি মানুষকে সবসময় নিজে মাই নেম ইজ খান সাথে বলেছি। উত্তাল সমুদ্রটা হচ্ছে এই কারণে যে প্রত্যেকবার নিজেকে উপলক্ষ মাই নেম ইজ খান বলেছি সাথে। আচ্ছা, হতে পারে না, উত্তাল সমুদ্র মাই নেম ইজ খানের সাথে না। এই জন্য যে মনে হয় যে নিজেকে বারবার একটু নতুন করে প্রেজেন্ট করা, নতুনকে শিক্ষা, আবার নিজে যে ভুল করেছি বা নিজে যে এত কিছুর মধ্যে গিয়ে আবার বের করে আনা, এই যে উত্তাল সমুদ্র ভালো লাগে। আর যেটা আপনি বলেন যে শিউলি ফুল যা দেবী সর্বভূতে, এটা তো ছোটবেলা থেকে সফট কর্নার, এখন পেয়ে গেছে উত্তর। ওকে, আর অনেক প্রায় thousands of question, okay? না, আপনি যা করছেন আমি আনসার দেব কিনা বুঝতে পারছি না। না, ভাবুক, কনসেন্ট্রেশন, বি কনসেন্ট্রেট হতে হবে। না, আসলে আমাকে হয়তো দর্শকের সুবিধার্থে আমি এভাবে উপস্থাপন করছি, বাট এগুলো তো আপনার ফ্যানদের কাছ থেকে নিয়ে এসেছি। সকাল থেকে কালো রয়েছে এই কারণে, একটু রং কালো আমার না actually। ওকে, বাপি আপনার কাছে যাচ্ছে, আমি একটু কনসেন্ট্রেশন নিই। ওকে, দেন কি আপনি কনসেন্ট্রেট করবেন, দুটো পুশ-আপও দিয়ে নিতে পারেন, উই ডোন্ট মাইন্ড। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন না, কিছু কথা জানতে চাই যে এরাও কি আমাদের মতো এমন কিনা, যেটা আমি অফ ইয়ারে বলছিলাম। আপনার সাথে কি এরকম হয় যে সাবান দিয়ে গোসল করতে নেমেছেন, এতটুকু সাবানের চিটা, ওইটাই বারবার চেষ্টা করতেছেন, নাই তো সাবান ভুলে গেছেন নিতে, বা নাই ওইটা দিয়ে গোসল করতেছেন, পড়ে যাচ্ছে, আবার কুড়িয়ে নিয়ে গায়ে দিচ্ছেন, এইরকম হয়েছে কখনো লাইফে আপনার সাথে? যেটা আমরা মেয়েরা গরিব আদমি প্রায় আমাদের সাথে এরকম হয়, এরকম কখনো হয়েছে আপনার সাথে? না, এরকম আমার হয়নি। মানে সবসময় ভরপুর মোটা সাবান বেশি পাইছি না, উনি তো বডি ওয়াশ ইউজ করে। আচ্ছা, আপনি শাওয়ার জেল ইউজ করেন, রাইট? উনি জানলো কিভাবে? ওই জন্য তো ভয় পাচ্ছে যে সাবানটা আপনি প্রচন্ড রকমের ব্যস্ত নবাব নিয়ে রাজনীতি নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, কমপ্লেন ছিল এজন্য কম বলছি, দুইটা নিয়ে ব্যস্ত, রাইট? অ্যাকচুয়ালি হয়েছে কি যে রাজনীতি নিয়ে তো আমি বেশিটা সময় দিয়েছি, কারণ এখন তো হয়ে গেছে আমরা হাজব্যান্ড ওয়াইফ, যার কারণে দুজনের ইনভলভমেন্টটা দুই ভাবে। তো আমি হয়েছি একটু রাজনীতির একটু বেশি বলছিলেন দেখে আমি শুধু ইন্টেনশনালি নবাবের কথা বলেছি যে রাজনীতি নিয়ে সময় একটু কম পাচ্ছে বা এরকম বলছিলেন মনে হয়, এজন্য বলা আর কি। এনিওয়ে, যাচ্ছি আমি আপনার রাজনীতির গানে। কেন যাচ্ছি জানেন? কেন? রাজনীতি আমরা দেখেছি, নবাব এবং বস 2 যে 3টা মুভি এই ঈদে লঞ্চ করলো, আমার কাছে মনে হয় রাজনীতি পুরুস্তর বাংলাদেশ। হ্যাঁ, না এটা মনে হয় না, মিলন ভাই বলেন, আপনি বলেন, শাকিব খান বলেন, শুধু তো বাংলাদেশি ব্যাপার, মানে এটা একদম একটা গানটা আমি শুনিয়ে আসি আপনার রাজনীতি। ওকে, উইথ বাপ্পি এন্ড অফ কোর্স অপু বিশ্বাস, চলে যাচ্ছি রাজনীতির গানে। ওয়াও, এত লাইফ! আচ্ছা, কেমন লাগে যে ঘরের মধ্যে সেই মানুষটাই যখন ক্যামেরা খুব বেশি পরিমাণ ইউজ টু, কারণ একটা দুটো দিন না তো, 8 বছর ধরে আমরা থেকে, রাইট? বিকজ তার জন্য হচ্ছে যে ইউজ টু হয়ে গেছে, প্রবলেম হয় না। ইউজ কি সিনেমা করব এবং হিট করব সেইটা নাকি? না, মানে আমাদের সাংসারিক লাইফ, কেমিস্ট্রি, ইন বিটুইন ইউ এন্ড কেমিস্ট্রি, নাম্বার 1 শাকিব খান, রাইট? এক্স্যাক্টলি। বাপি, ওনাকে দেখলে বিয়ে করতে ইচ্ছে করতেছে, মানে ওনাকে না, আমারও বিয়ে করতে, কারণ কি বিয়ের পরিকল্পনা তৈরি হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে বসার পর থেকে যতবার আমি তার মানে তাদের যে কেমিস্ট্রি, কোঅপারেশন, দুজনের যে মিল মহব্বত পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি কবে এসে এরকম হট সিটে এসে আমার বউয়ের কথা বলবো।
আমাকে রান্না করে খাইয়ে দেয়, সব রাতের বেলা ঘুমানোর সময় মাথাটা টিপে দিচ্ছে, আমি ঘুমাচ্ছি। ভালো লাগছে দেখতে। কি দেখতে? এই যে তার একটা আমি ইমাজিন করতেছি ভাইয়ার সাথে। বাপ্পির আমি অনেকগুলো মুভি, স্পেশালি সুলতানা বিবিয়ানার কথা তো কথা প্রসঙ্গে এসেছিল, সূর্য কি হয় কিরণ ছাড়া গানটা দেখবার জন্য আমারও মনের ভিতরে আকুল বিক্রি করছে। হ্যাঁ, কোন গানটা? আপন মানুষ। অথবা অন্য কোনো পছন্দ থাকলো? না না না, নট ব্যাড। এই গানটা অনেক ভালো একটি গান। আর আপন মানুষের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এবার ঈদে, আমার তো ঈদে কোনো ছবি ছিল না, বাট এই ঈদে ভাইয়ার ছবি ছিল। ভাই বলতে সাকিব ভাইয়ের কথা বলি, আমি আর উনি বড় ভাই ছোট ভাই, এমন একটা মানে আমি এতটুকু ইনশিওর করি যে আমাদের দুজনের মধ্যে দেখা হয় কম, বাট দেখা যখন হয় দুজন দুজনের জন্য অনেক বেশি মায়া মহব্বত থাকে, তাই না? দেন ভালো থাকুক এই ভালো লাগা, ভালো থাকুক এই ভালোবাসা। আমি একটু গানটা শুনে নিই, কোন মানুষ ছবির সূর্য কি হয় কিরণ ছাড়া, আমাদের প্রিয়তম চিত্রনায়ক বাপ্পি। কুমারিকা নিবেদিত হাউসফুল, কানে ধরলাম কম কথা বলবো, বেশি কথা বলবো তাদেরকে যাদের কথা শোনার জন্য উন্মুখ হয়ে তাকিয়ে আছেন। আমি জানি যারা ছেলে এবং মেয়ে, ছেলেরা বিশেষ করে আমার ডান পাশে একটু বেশি বেশি দেখবার চেষ্টা করছেন, আড়ি উড়ি উতি দিয়ে যিনি বসে আছেন তিনি হচ্ছেন বাংলা সিনেমার আসলে অন স্ক্রিন গ্ল্যামারাস প্রেজেন্স বলতে যা বুঝায় সেটা একদম স্রষ্টা বা ভাগ্যদেবী পরিপূর্ণভাবে তার প্রশ্নে আসলে ভাগ্য প্রসন্ন বলা যেতেই পারে যখন তাকাই তার দিকে। অপবিশ্বাস, চোখে পায়ে সে স্বাদ লেগে গেল, মনে হচ্ছে এদিক ওদিক আর না তাকাই, শুধু এভাবে তাকিয়ে থাকি। আমাকেও কি পিস্তল নিয়ে তাড়া করবেন? আর সাথে আছেন আসতেছে না বিশেষণ, স্বাভাবিক ছেলে মানুষ, সব শেষ হয়ে গেছে, স্টক শেষ। বাট বাংলা সিনেমাকে সামনে থেকে সত্যি গর্বের সাথে যদি রিপ্রেজেন্ট করার জন্য যে দু একজন উঠে আসছে, শাকিব খানকে সামনে রেখে নেক টু নেক তাদেরই একজন বাপ্পি। অনেক ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি আরেক দফায়। এবং যে কথার মধ্যে ছিলাম, কথা বলছিলাম আমরা বিভিন্ন রকমের হাই থট কথাবার্তাতে চলে যাচ্ছিলাম বারবার। আচ্ছা আচ্ছা, রাইট। তেমনি লেখালেখির কোনো ইচ্ছা আছে কিনা? লেখালেখি তো ইচ্ছা আছে, লেখালেখি অনেক সরব দেখা যায়। ওইটা হচ্ছে আসলে শখে, মানে অনেক সময় লিখতে ইচ্ছা করে, অনেক সময় অনেক কষ্ট যা বলা যায় না তা ভাষায় প্রকাশ করা যায় না, ব্যক্ত কোনো একটা কষ্টের কথা। সেটাই তো, মানে যখন যে কষ্টটা আসলে বলা যায় না সেটা ফেসবুকের মাধ্যমে বলা, বাট যাকে উদ্দেশ্য করে বলা তার জন্য লেখা হয়। বাট আমরা যারা গরিব আদমি দেখি তারা তো বুঝতে পারে না। আমি তো বলেই দিছি, বলে দিছি না, সবার জন্য না ওই কথাগুলো, না সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য এটা প্রপারলি দেয়া। কারণ প্রত্যেকটা মানুষের জন্যই যারা বেসিক্যালি ভালো মনের মানুষ তারা ওই লেখাগুলো বুঝবে। আপনি বারবার বলছিলেন যে আপনি খুব ইন্সপায়ার্ড অপুর জীবন দেখে, ওর 100%, মানে সাংসারিক একটা মানে লাইফ লিড করছে এবং প্রপারলি ভালোভাবে এবং খুব হ্যাপিলি থাকছে, এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে না। এবং বিয়ের মোটিভেশনটা আপনার মধ্যে চরম 100%। আমার মানে এখনই যদি আমার মা বলে যে তোর পছন্দের মেয়ের সাথে তুই বিয়ে করে ফেল, আমি এখনই করে ফেলবো। আই এম সরি, কথাতে উঠে আসলো তাই। আপনি বললেন পছন্দের মেয়ের সাথে, পছন্দের বলতে আমার যাকে পছন্দ হবে তাকে বিয়ে করতে চলে বিয়ে করে ফেল। আসলে পছন্দ না ছাড়া বিয়ে করবে কেন? লাভ ম্যারেজ, আগে লাভ করবে তারপর ম্যারেজ। সেটাই। আপনি আমি কি, আচ্ছা আমি তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, রাইট? আপনারা দুইজন দুইজনের জায়গায় অনেক স্টাবলিশড, আপনারা হচ্ছেন আমাদের ড্রিম পার্সোনালিটি, আর আমি ঠেরা গাড়ি বাদমি যে রিপ্রেজেন্ট করতেছে সাধারণ মানুষকে, তারাই তো আপনাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রাইট? জনতা জনার্দন। তো জনতার পক্ষ থেকে এই কোশ্চেন গুলো আসতেছে, কখনো কি এরকম সুরে বাঁশি বাজেনি? আপনি কাঁদতেছেন? না না, জানতে চাচ্ছি ইমোশন দিয়ে বাজেনি কখনো? সুরের বাঁশি বলতে কি বেদনা সুর? হ্যাঁ, যে বেদনাতে শান্তি আছে, ভাবতে ভালো লাগে, নিউরনের মধ্যে একটা সুখের রঞ্জক পদার্থ বাইর হয়। অনেক বেশি বাজে,
যে ভাজনি চোটে স্ট্যাটাস আসে, ফেসবুক স্ট্যাটাস মানে অনেক বেশি বাজে। স্ট্যাটাসের কথা বলেন। আমি মাঝে মধ্যে বলি একটা কথা যে আমাদের আছে না যে কিছু অভ্যাস আছে বদলাতে সময় লাগে, লাইক নর্মাল একটা অভ্যাস, লাইক দাঁত ব্রাশ করার অভ্যাসটা আমরা চাইলেই বদলাতে পারবো না, অনেকদিন আস্তে আস্তে চেঞ্জ করে ফেলতে পারবো, লিস্টারিন দিয়েও চেঞ্জ করতে পারবো। আবার কিছু অভ্যাস আছে কখনোই বদলায় না, ওটা বদলানোই সম্ভব না। সেটা হচ্ছে ভালোবাসা, যেটা রক্তের সাথে মিশে যায়। ভালোবাসা কখনো বিবর্ণ হয় না, ভালোবাসা না না না, এখন একটা যেটা রক্তের সাথে মিশে যায় ওটা কখনো বদলায় না। লেখার কি ন্যাক আছে নাকি? কি কথা বাপি? না, ভালোবাসা একটা কিন্তু কথা আছে। এখন ভালোবাসাটা তো সত্যি কখনো মানুষের লাইফ থেকে মিশবে না। এখন ডিপেন্ড করে ভালোবাসাটা কি স্টাইলের, এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ, সন্তান, বাবা মা, বা বাড়ির আরো ভাই বোনেরা, এটা হচ্ছে ডিপেন্ডেবল। তো ভালোবাসা মিশে কিছু কিছু জায়গায়, সেটা হচ্ছে কি যদি হতে পারে যে আমি কাউকে ভালো করি অনেক ব্লাইং ভাবে, বাট আমি সামহাও জানতে পারলাম সে আমাকে পছন্দই করে না, তো এখানে মেশাটা সম্ভব। বাট হ্যাঁ, আমার যদি বাবা মা হতে পারে, এটা পৃথিবী উল্টে গেল তো কখনো মেশানো সম্ভব না। ইনফ্যাক্ট আমার যদি সন্তান হয়, সে আমাকে যতটাই কষ্ট দিক না কেন, এই ভালোবাসা যেমন মিশবে না। ভালোবাসাটা মানুষের রন্ধে রন্ধে থাকে, বাট ডিপেন্ড অন যে রিলেশনশিপটা কোনটাকে মেইনটেইন করে। আব্রাহাম খান জয়ের ভালোবাসা তো কখনোই মিটবে না, শুধু বাড়বে। যেটা রক্তের সাথে মিশে যায় সেটা কখনো বদলাবে না, কখনো বদলাবে না, মানে বিবর্ণ হওয়ার কোনো অপশনই নেই। কিন্তু যে রিলেশনশিপের কথাগুলো বললো অপু, এর বাইরেও ভালোবাসা যদি কারোর সাথে তৈরি হয়ে থাকে, সে ভালোবাসলো বা না বাসলো, বিবর্ণ কিন্তু হয় না যদি মন থেকে ভালোবেসে থাকে। এরকম হয়েছে কখনো? যদি ভালোবাসেন আপনি, বিবর্ণটা হবে কেন? সেইটাই বলছি, সেটাই তো কথাটা। আপনি তাই বলেন, আমি আপনার সাথে একমত। আমিও তাই বলছি, আমি একমত। হ্যাঁ, আপনি এরকম কোন ঘটনা অন্য টপিকে যান, অন্য টপিকটা চেঞ্জ হোক। এটা তো আমি চেঞ্জ করে চলে আসছি অন্য টপিকে। দর্শক কোন এক্সপেরিয়েন্স, কোন অভিজ্ঞতা যে কাউকে কারোর প্রতি আপনার ভালো লাগা বা ভালোবাসা কখনো হয়েছে এরকম? এটা তো অবশ্যই হবে, কারণ এবং সেই ভালো লাগাটা আপনাকে এখন আপনার নিউরনের মধ্যে থেকে গেছে। আপনার কথা সূত্র ধরে বলছি, স্ট্যাটাসে লিখেছেন না বিবর্ণ হয় না। অবশ্যই অবশ্যই আছে, তাই অবশ্যই। হ্যাঁ, ভালো থাকুক আপনার ভালোবাসা। আপনার কাছে আবার আরো কিছু জানতে চাইবো, বাট আমি আপু আপনাকে দাঁড়ানোর সুযোগ নেই, ফ্রেমের বাইরে চলে যাব, তাই আর টক ব্যাক আছে কেবল টেবল। অনেক শ্রদ্ধা, অনেক শ্রদ্ধা স্বর্গ থেকে আসা এই ভালোবাসাকে এত বেশি সম্মান দেওয়ার জন্য। এটা তো একটা গর্ব, আমার যে সম্মানটা পাওয়া, মানে আব্রাহাম খান জয়, ওকে ঘিরে যে আমার সম্মানটা হওয়া এবং নতুন একটা পরিচয় হওয়া, এটা আসলে প্রত্যেকটা নারী জীবনের একটি মাত্র লাস্ট ডেস্টিনেশন। এটা গর্বের ব্যাপার। তো সত্যি আমার কাছে মনে হয় যে আমার এই সম্মানটাকে সবাই যে সম্মান দেয়, ভালো লাগে। ওকে, দুইজনের মধ্যেই আমার কাছে মনে হচ্ছে যে দুইজনের মধ্যে অফ স্ক্রিনেও দেখছিলাম, দুইজনের মধ্যে কেমিস্ট্রি কিন্তু খুব 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 ভালো। আমরা তো তাকিয়ে আছি নতুন কোন আপকামিং প্রজেক্টের জন্য। আপনারা কিভাবে ভাবেন বাপ্পি এবং অপু? আপকামিং হিসেবেই রাখি। না, আমার কাছে যদি এরকম অপশন আসে যে কাজ করার অপশন থাকে একসাথে, আমি অবশ্যই টেক করব, এবং এটা ফ্রিতে টেক করব। হ্যাঁ, আমি কাজ করতে চাই, যেটা হ্যাঁ অবশ্যই আমরা একসাথে কাজ করতে চাই। প্রোডিউসাররা কিন্তু অলরেডি ওনারা অবশ্যই ভাই তাড়াতাড়ি কাস্ট করেন। আপনি কিন্তু বলেছেন কোনো রকমের রিমুনারেশনের প্রয়োজন হবে না। না না, ফ্রিতে কাজ করে দিব। বাপ্পি আবার ফ্রি, প্রযোজক আমরা এটা বলতে পারবো না, প্লিজ। ফ্রিতে কাজ করব, কারণ হচ্ছে যে তার সাথে কাজ করাটা আমার জন্য অনেক লাকি বিষয়। কারণ হচ্ছে যে ওনার এক্সপিরিয়েন্স, কাজের দক্ষতা সব দিক থেকে অনেক বেশি আগে, এবং যখন লাইক আমার সাথে, আমি যদি ওনার সাথে কাজ করি বা উনি যখন আমার সাথে কাজ করবে, আমি ওনার অডিয়েন্সটা পুরোটা পাবো, আমারটা তো পাচ্ছি, আমার ছবি এমনি দাঁড়া যাবে, পরে ছবিতে ডাবল করে দিব টাকা। এখন যা নিচ্ছে তার ডাবল নিব, ক্লোজ। ওকে, ও মাই গড, কি স্পিড। সো আমার একটা ইচ্ছা আছে, কারণ হচ্ছে যে আমার তো একটা মজার ঘটনা শেয়ার করি। ব্যাংককে আমার সাথে ফার্স্ট কথা হয়, এটা হচ্ছে যে
আমি কাজ করতে গেছিলাম আই ডোন্ট কেয়ার, ম্যাম কাজ করতে গেছিল হচ্ছে হিরো দ্য সুপারস্টার আমাদের প্রোডাকশন। তখন হ্যাঁ, তখন আমি কাজ করে আমি রাতের বেলা এক্সারসাইজ করে আসতেছি ব্যাংককে। হ্যাঁ, ব্যাংককে। ভাইয়া আর আপু একসাথে বসা, ঠিক আছে। এখন আমি ভাই কি অবস্থা ভাইয়া, কি অবস্থা, কি করিস? আমি একটু দৌড়ে আসলাম। কখন ঢুকছো? এই যে মাত্র ঢুকলাম, কালকে ঢুকবো কাজে, কই প্ল্যান আছে? এই তো এই কাজ করবো। আমি একটু গ্যাজে আছি ওনার সাথে একদম ইজিলি। শাকিব খান, হ্যাঁ ভাইয়াকে। দেন কি অবস্থা, আছেন কেমন, কি খবর, শপিং করছেন না আজকে? শুনলাম সকাল থেকে শপিং করতেছেন। হ্যাঁ এই যে, হ্যাঁ এতটুকুই? তারপর বললাম কি হয়েছে, আপনি চুপ করেছেন কেন, বোরিং? না না ঠিক আছে ভাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ভাইয়া যদি দেখে, সন্দেহ যদি ডাউট করে ভাইয়া, এই হয়তো ভাইয়া সন্দেহ করতে পারে, সেটা নিয়ে খুব ভয় পাচ্ছে। কারণ মানে এই জিনিসটা সে মেনটেন করে, আমার কাছে সেটা মনে হচ্ছে। শেষ করি তখন না, বা বলতেছে যে কি করা যায়, একটু আচ্ছা ঠিক আছে তাহলে যাই, তাহলে বা চেষ্টা। হ্যাঁ, আমি না সেইভাবে কথা বলে কেন, কথাই বলবো না, এই কথা বল, এই ভাইয়া যাই, কালে সকালে কাজ আছে, আমি কাজে যাবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে। আমি তখন মনে হয়েছে যে না, সামথিং রং, কুছ তো গড়বড় হ্যায়। অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা হয়েছে কি, আমরা তো লিটারালি হাজব্যান্ড ওয়াইফ, এটা তো কেউ জানে না। ইনফ্যাক্ট যখন হচ্ছে গিয়ে হিরো দ্য সুপারস্টার কথাটা বলা হচ্ছে 2013, লাইক এরকম 13 to 14 হবে এর মধ্যে। তখন আমি এত মাত্র এসেছি বলা যায়, 2 বছর, আমার 2 বছর হচ্ছে। তো আমরা তো হাজবেন্ড ওয়াইফের লাইফটা তো হচ্ছে কি আরো বিগত 5 বছর হয়ে গেছে। তো ডেফিনেটলি আমাদের, আমি যেহেতু হিন্দু সম্প্রদায় থেকে আসা, আমাদের হিন্দু সম্প্রদায়ে একটি কথাই বলা আছে যে স্বামী অলওয়েজ স্বামী, বা তারা হচ্ছে গিয়ে কর্তা, তারা তোমাকে দিক নির্দেশনা করে দেবে। ইনফ্যাক্ট এটা বাপ্পিও জানে। তো যেটা হয়েছে যে এটা আমার পরিবার থেকে সবসময় বলা, যে তুমি যে কাজটা করো, তোমার তো লাকি যে সাকিব তোমাকে কাজ করাচ্ছে, যে তুমি কাজ করতে পারছো সিনেমায়, তার মধ্যে সবসময় অসম্ভব না, সেটা যার কারণে হয়েছে কি যে আমি যেহেতু আমি বাপিকে চিনি না, আমি ব্যাংককে গেছি, তখন হচ্ছে যে আমাদের প্রোডাকশনের একটা সিনেমা ছিল, ও একটু হাই টেম্পারেচার, একটু টেনশন, তারপরে আমি আবার একটু শপিং করে আসছি, ওর সাথে আমি কথাগুলো কমিউনিকেট করতে পারিনি, ও কি মুডে আছে। এখন আমি কথা বললাম, ইনফ্যাক্ট তার সাথে আমার পরিচয় নাই, ল্যাপটপ ব্লাস্ট করবে 1616 নম্বরে। এই মুহূর্তে এতগুলো টেক্সট একসাথে এসেছে হিরো দ্য সুপারস্টার মুভির একটা গান দেখবার জন্য। আচ্ছা আচ্ছা, ও এটা ভালো হয়েছে, এই কথা টাচআপটাও দিতে সাহায্য করছে যখন তার প্রিয়তম নায়িকা, অথবা তার চিপটা এভাবে দেখালে ভালো হয় নাকি একটু চিকন করে কেটে দিলে ভালো দেখায়, সেটা যখন, আমি ঠিক বলছি তো? একবার কি বলেন না যে ওই গানটাতে আমি মেকআপ ম্যান ছিলাম। এক্স্যাক্টলি, এইভাবে যখন পাশে থাকে তখন থেকে হওয়া সহধর্মিণী এবং স্পেশালি তার নায়িকা, তখন তো কেমিস্ট্রি ভালো হতে বাধ্য। আমরা কথা বলছিলাম, আমি বাপি কিছু টেক্সট আসছে অন 616 এই নাম্বারে, কিছু টেক্সট প্রশ্নগুলো আমরা নিয়ে নিই। আমার কাছে দায়িত্ব দেয়া ছিল যে আমাদের হিরো বা হিরোইনের কাছ থেকে তাদের জীবনের একদম র কিছু ইনফরমেশন জানার। আপনার জীবনে কি আমাদের ছেলেবেলা যেমন ঈদ ছিল, যেভাবে আমরা সেলামির জন্য লাফালাফি ঝাপাঝাপি করেছি, যেভাবে আমাদের টাকা তো কম কম করে পেতাম, 5 টাকা 10 টাকার জন্য লালায়িত থেকেছি, আপনার সাথে কি এরকম কিছু হয়েছে কিনা, এবং হলে টাকা পরিমাণটা আপনি বলতে পারেন আর কি? না, এইরকম কিছু একটা মনে আছে যে আমি তখন 8 বা 9 পড়ি, এর চেয়ে বড় হব না মনে হয়। তখন বাবার সাথে তো আসলে বাবা মা আমরা সবাই একসাথে খেতে বসি। বাবা একদিন খাবার টেবিলে বলতেছে যে বাপ্পি তুই গাড়ি চালানো শিখ, তোকে গাড়ি কিনা দিব। কোন গাড়ি? আমিও জিনিসটা খুব আচ্ছা। দেন আমি বললাম আমাকে 1800, আমাকে 2000 টাকা দাও। বলে কেন? 1800 টাকা হচ্ছে বিআরটিসিতে টাকা নেয় শিখতে, আর 200 টাকা হচ্ছে আমার খরচ, আমি খাবো দেবো না। 1 মাস পর গাড়ি চালানো শিখে ফেলছি। 1 মাস পরেই রাতের বেলা একদিন, তুই তো মনে হয় ঘুমাবি না। আমি বললাম কেন, ঘুমাবো তো এখন। বলতো তোর নিচে তোর গাড়ি আসতেছে চিটাং থেকে। কোন গাড়ি? বড় গাড়ি। মানে ওইটা ছিল আমার কাছে একটা বড় সারপ্রাইজ। আর লাইফে কিছু পাই নাই এমন কোনো দিন হয় নাই যে বাবার কাছে যা মায়ের কাছে চেয়ে
পাইনি এরকম কিছু মনে নাই। হ্যাঁ, এটা মনে আছে যে চুরি করতাম অনেক বেশি। চুরিটা হচ্ছে ঠিক এইরকম, রাস্তার পাশে, বাড়ির পাশে চানাচুরের দোকান থাকতো, ব্যাংকের মধ্যে প্রতিদিন টাকা রাখতো, তাকে আগে কয়েন রাখতো না, আর আমি সুন্দর আমরা যে পিছার কাইম আছে না, কাইম দিয়ে খুলে খুলে সব টাকা বের করতাম, বের করে খাইতাম। একদিন ওটা ভাঙতে গেছিল আমার ভাইয়া টাকাটা রাখতো, ভাঙার পর কিছু নাই ভিতরে, বের করে নেওয়া সব বের করে খেয়ে ফেলছি। আর চুরি করার একটা কাহিনী হচ্ছে যে আমি আমার বাবার মানি ব্যাগ থেকে মাঝে মধ্যে মারতাম, গেমস খেলতে যেতাম, ওই যে 2 টাকা করে কয়েন। হ্যাঁ, একদিন মানি ব্যাগে ছিল 20 টাকা। হ্যাঁ, মানি ব্যাগে ছিল 20 টাকা ওই দিন। হ্যাঁ, ওই বাজার টাজার করে মাঝে মধ্যে কম থাকে না, বাবা বলতেছে 20 টাকা বড় কথা না, টাকাটা নিচে কে সেটা হচ্ছে বড় কথা। এখন আমি ফার্স্ট ডে বলছি আমি তো টাকা নিই নাই, কারণ ওটা খরচ করতে পারিনি, মাত্র বেরোবো, মাত্র আমি গেমস খেলতে যাব। তখন কি করলাম, আমি পকেটে হাত দিই না, বাবা বলছে টাকাটা কে নিস, আমি তো জানি না, মানে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাই না। দেন বাবা একটা ব্যাট নিল, ব্যাট নিয়ে 2টা বাড়ি মারলো, বাড়ি মারার পর পকেট তো আর বের করি, আমি টাকা নিয়ে নেই, ঠিক পকেট থেকে হাত থেকে 20 টাকা দিল। টাকাটা দেখে বলতেছে কি, আমার অনেক পিটাই ছিল, আমার মনে আছে। তখন আরো 2-3টা বাড়ি মারছে, রিজন হচ্ছে যদি আমাদের টাকা চা আমি তোকে দিব, কিন্তু তুই এভাবে নিবি না কখনো, বা মিথ্যা কেন বললি। দেন বাবা কি করলো, গেমসের দোকানে গেমস খেলে বিদায়, বাবা তখন দেশের বাইরে না কোথায় যাচ্ছিল, বাবা ওখানে না যে সকালবেলা আমার জন্য টিভি গেমস কিনে নিয়ে আসছে। তো টিভি গেমস নিয়ে আসছে, আমি সারাদিন বসে টিভি গেমস খেলতাম। আমি একটা ইনফরমেশন দিই, স্কুলে আমাদের যখন হচ্ছে গিয়ে টিফিন আওয়ার থাকতো, তো আমাদের স্কুলগুলোর সামনে কি হয়, যে চটপটি, তারপরে একটু মুড়ি মাখা, ঝাল ফ্রাইড রাইস, তারপরে যে হ্যাঁ একটু যে আচার টাচার এগুলো হয়, চালতাগুলো, তারপরে যে হয় না যে আইসক্রিমের যে ঢাকনা এরকম ধাপ ধাপ করে ইয়ে করে সবাই হাত দিয়ে বের করে দেয় না, ভ্যান গাড়িতে থাকে। তো আমরা তো 7 বান্ধবী একটা টিম ছিলাম, তো আমরা ওই দিনকে আমরা হয়েছে কি যে আমরা অনেক কিছু খেয়ে ফেলছি, আর টাকা নাই, আইসক্রিম খেতে হবে, ঝাল টাল খেয়ে ফেলছি, চললে টাকা তো না, টাকা কোত্থেকে পাবো, স্কুল টাইম, কার কাছে চাইবই বা, তো চল। তো আমি ওই কাকাকে গিয়ে বললাম যে কাকা টাকা আছে, আসতেছে, দিবে আমাকে, আসতেছে, না টাকা দিয়ে মানে দিয়ে যাবে, আপনি তাহলে আমাদেরকে আইসক্রিম দেন। তো আচ্ছা ঠিক আছে। তো কাকা এমন করে যে ঝুঁকছে, ওনার পকেটে তো টাকা থাকে না, 2 টাকা 5 টাকা করে তো অনেক জমা হয় খুচরা, এরকম করছে। তো আমি এরকম করে বের করে নিচ্ছি, বের করে নিয়ে রেখে দিচ্ছি, বুঝতে পারেননি বয়স হলো, এরকম করে হিলে হিলে নেয় না, হিলতে তো পকেটটা এরকম হয়ে গেছে, এভাবে বের করে নিছি, বের করে নিয়ে রেখে দিচ্ছি। তো আমরা 7 বান্ধবী খেলাম, বেশি দামও না আইসক্রিমে, 5 টাকা করে। তো নিলাম, তো 10 না 15 টাকা আসছে একবারে নিলাম। আমি কাকা 15 টাকায় আসছে, এটা রাখেন না, আপনি তো আরো 10 টাকা পাবেন, কালকে দিয়ে দিব। আচ্ছা বা ঠিক আছে। এইটা আমার দেখছো সামনে একটা চটপট হলো, একদম না পকেট থেকে মানুষ মিথ্যা কথা বলেন কেন, আমরা বাচ্চা মানুষ, আমাদেরকে শিক্ষা দিবে যে আমরা হচ্ছে এইভাবে খেলাম, আর আপনারা বলতেছেন আমরা চুরি করছি, যে এইভাবে বলে দেয়, খুব কান্না। পরে তো আমাদের একটা টিচার ছিল, ডেকে আনছে, স্যার দেখেন আমরা এখানে খাই রেগুলার, আমরা বলে পকেট থেকে নিছি। তো এটা গেল, খুব ঝামেলা টামেলা শেষ। এরপরে আমরা কোচিং এ গেছি, কোচিং এ বলে না যে চোর একদিন না ধরা পড়ে, কোচিং এ গেছি। তো কোচিং এ আমি তো ক্লাস 9 এ পড়ি, লেটিনে একটা কোচিং সেন্টার। তো আমরা আবার 7 বান্ধবী মিলেই যাচ্ছি, একটা সাইকেল, আমরা জানি ওই ছেলেটা অনেক দূর থেকে আসে, মানে আমাদের বগুড়াতে কাহালু একটা জায়গা আছে একটু দূরে, তো ওখান থেকে আসে, সাইকেলটা নতুন, হ্যাঁ। তো ওইখানে আসে, তো সাইকেলে না গরুর যেমন গলায় অনেক মালা ঠালা লাগায়, আমি কি খায় এত লাগাইছে কেন, চল টায়ার পাংচার করে দিব। তার একজন বলতেছে অপু এগুলো করিস না, ও তো অনেক দূর থেকে আসে, দূর আসুক, তো কি হয়েছে। তো টায়ারটা পাংচার করতে গেছি, বাট হয়েছে কি ব্যাপারটা, ওই সাইকেলটা ওই ছেলের একটা ছিল, কিন্তু এটা আর একটা ছেলের সেম সাইকেল, আমরা বুঝতে পারিনি, কিন্তু যে ছেলেটা সেটাকে আমরা চিনি না, নতুন আমাদের ব্যাচে আসছে। তো করতে গেছে গ্রুপের মধ্যে ঢুকছে, আমাদের গ্রুপে আসছে, আজকে ফার্স্ট, আমরা জানি না কোচিং এ। হ্যাঁ, তো পরে না আমরা কোচিং করি একসাথে। তো পরে এখন হয়েছে কি, আমি এখন পাম্প সেটটা করতে গেছি, তো উনি আসছে, তাই আমি বলতেছি ভাইয়া প্লিজ বলেন না, ওই যে ওটার আমরা পাম্পচার করেছি, প্লিজ বলবেন না। আচ্ছা ঠিক আছে, পাম্পচার টামচার করে খুব হ্যাপি, আমি দেখ
ডায়াগনোস তো করছি, খুব খুশি। ক্লাসে যে আসছে, টিচার আসছে, এসে বলতেছে কে আসো, আমাদেরকে 3 জনকে একসঙ্গে ডাক দিল, গিয়ে দাঁড়াও, আর ছেলেরা ভরা, তখন আমরা ক্লাস 9 এ পড়ি, একটু লজ্জা লজ্জা ভাব চলে আসছে। তো এরকম করে ভাবটা 9 এ আসে না, মানে না একটু তো মানে হয় না যে তখনই ম্যাচিউর হয়ে কান ধরবো কেন, একটা প্রেস্টিজের ব্যাপার। তা আমাদেরকে দরকার বলে কি কান ধর তোরা, তাই বললাম স্যার কেন কান ধরবো, কান ধর তারপরে বলবো, তাই বললাম ধরেই ফেলি, যদি মারে এটা লজ্জার ব্যাপার, হচ্ছে কানটা ধরি, কান ধরেছে বলে কি উঠবস কর, না স্যার উঠবস করবো না তো, কেন বলছে এই তুই টায়ারটা পাংচার করছিস, ছেলেটা কত দূর থেকে আসে, আমি পাংচার আমি কোথায় করলাম, কে দেখলো, আমার খুব প্রাউড, স্যার কে দেখলো আমি করলাম, বলছে তুই যারটা করছিস তাকেই তুই জিজ্ঞেস করছিস, ভাইয়া কাউকে বলবি না। স্যার স্যার সরি সরি স্যার সরি, 3 দিন আমি ক্লাসে আসিনি। পরে স্যার আমাকে আমাদের বাসায় ছিল, স্যার বলে কি তুই যাস না কেন, স্যার আমি লজ্জা পেয়ে গেছি অনেকভাবে, যা আমি বলছেন তাই ক্লাস 9 এ উঠেছে, সায়েন্স নিয়েছি, একটু লজ্জা স্কুল বা ছোটবেলার লাইফ গুলো না মানে ভাবাই যায় না, মজার ছিল। আমার মনে হয় এবার যারা ফ্যান ফলোয়ার তাদের মনে হয় অনেক কি বলবো আশা নিবৃত হচ্ছে যে আজকের মিষ্টি অপবিশ্বাস কতখানি দুষ্টের শিরোমণি ছিল ছোটবেলায়, এবং তখনই কি কনফিডেন্ট হয়ে যাওয়া, যেভাবে আমি কাকাকে অভিনয় করে কান্নাকাটি করে বুঝিয়ে দিলাম যে আমি টাকাটা নিইনি, বা স্যারকে যেভাবে কনভিন্স করে ফেললাম কান আমি ধরবো না, তাতে কি একটা কনফিডেন্স চলে আসে যে আমি চাইলে মানুষকে কনভিন্স করতে পারি? না, এরকম কোনো কনফিডেন্স ছিল না, ওটা জাস্ট ফর ফানি ছিল, বা ওইরকম ওই ধরনের মেন্টালিটিও ছিল না যে এটা না অ্যাক্ট করতে পারে, ইনঅ্যাক্ট করাটা, হ্যাঁ এটা আমার ভিতরে ছোটবেলা থেকেই ছিল, কারণ আমি অনেক ছোট থেকে আর কি কালচারে আমি ডান্স শিখেছি ক্লাস 3 তে থাকা মুহূর্তে। ইনফ্যাক্ট আমাদের এবং স্কুলে যখন হলুদ পাখি এগুলো হয় তখন আমাকে স্যার এসে বলতে ও দেখবে, ও এটা ইয়ে করবে, ইনফ্যাক্ট আমি ওদেরকে টিচ করাইতাম যে তাহলে হলুদ পাখি মিলে কি দুপচাচিয়া হলে কখনো মুভি দেখতে যাওয়া হয়েছে? না, এটা তো আসলে বাসার মেয়ে তো আমি, যার কারণে আমাদের মানে আমার ফ্যামিলি থেকে শপিং এ যেতে দিত না, আমাদের ড্রেস লাগবে একবারে বেশি করে আনতো, এখান থেকে দেখে তোমরা নাও, সো যাওয়া হয় নাই। সিনেমা হলের একটা কাহিনী মনে পড়ছে, 1 মিনিটে বলি। সেটা হচ্ছে ঢাকায়, তখন তো আমি নারায়ণগঞ্জে থাকতাম, হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাবো, কোনদিন ঢাকায় আসেনি, ঢাকায় এসে সিনেমা দেখবো, ভাবি আলাদা, তখন 5 এ পড়ি, ঠিক আছে। এখন ঢাকায় এসে সিনেমা দেখবো, টাকা পয়সা তাও কি করছি, কিভাবে চুরি করছি, টাকা তো দেয় না তখন, এত টাকা একসাথে পাই না, 20 টাকা 30 টাকা এনাফ। ওই রাস্তায় লোহার লক্কর যায় না, আমাদের বাড়ির সামনে লোহার দোকান আছে, ওখান থেকে আস্তে করে একটা খোঁচা মারতাম, লোহার দিক পড়ে যেত, ওগুলো নিয়ে বিক্রি করে দিতাম, বিক্রি করে যে টাকা হতো ওই টাকা সিনেমা দেখতাম। ওইটা কিন্তু প্রচুর হতো আগে, লোহা কেনার অনেকেই 18 টাকা করে কেজি, ঠিক আছে। খোঁচাটা মারতাম, যেটা পড়তো একসাথে 4-5 জন, রনির শিশি বোতল, আমাদের একটা ফ্রেন্ড ছিল আর কি, আমরা সবগুলা জমাইতাম, জমানোর পরে 2-3 দিন করে জমানোর পর একসাথে বিক্রি করতাম। লাইক নিমকি পূজা কীর্তন হতো শীতের সময়, কি করতাম, আচ্ছা কি করা যায়, 4-5 জন একসাথে বেরোতাম, বেরোর সাথে সাথে টাকা কিন্তু আছে, বাট নিমকি চুরি করে খাবো, 4-5 জন একসাথে যেতাম, এই এটা কয় টাকা, এটা কয় টাকা, ও সাথে চলতেছে, পলিথিন নিচে ব্যস্ত করে রাখ না, পলিথিন নিচে ঢোকা। ট্রেনের ঘটনা হচ্ছে, ট্রেনে যাবো, যদি বাসে যাই বাসের টাকা হচ্ছে 14 টাকা, ট্রেনে গেলে ফ্রি যেতে পারবো, টিকিট দিব না, টিকিট কাটবো না, যদি ধরা খেয়ে যায় 4 টাকা করে টিকিট দিয়ে দিব, বা 6 টাকা করে টিকিট দিয়ে দিব। কপালটা কি, জীবনে প্রথম ঢাকায় যাচ্ছি, বাইরে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ভাব, ওই টাইমে যেই বগিটাতে উঠছি, 4টা ফ্রেন্ড, কি মজা, ঠিক আছে, 4টা না 3 জন ফ্রেন্ড ছিলাম। উঠার পর ওই বগিটার মধ্যে আমার বাবা উঠছে, বাবা যখন উঠছে সবগুলো বসে পড়ছে, তখন একটু লম্বা না, বসে কি করবো এখন, আল্লাহ আঙ্কেল তাইসা পড়ছে, এখন কি হইব, রানিং অবস্থায়, এখন একদম শোয়ার, অনেক মানুষ হয় ট্রেনে, নারায়ণগঞ্জের ট্রেন গুলোতে, রানিং অবস্থায় তাপ 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 লাভ দিয়ে নামছি 4 জন রানিং অবস্থায়। হ্যাঁ, কিভাবে নামছি, এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার জন্য, মানে কি ভয়, মানে ডামি শট বলা যায়, যাইতেছি, একজন আরেকজনের হাত ধরছি, রানিং চলতেছে, কিন্তু মাঝখানে যা দাঁড়াইছি, একদম মাঝখানটা, আগে থেকেই হিরো, মাঝখান থেকে দাঁড়ায় চুপ করে 4টায় বসে রয়েছে, এমন টাইমে আছে বৃষ্টি না পারেন, কই যাবো, বৃষ্টি তো প্রচন্ড বৃষ্টি, গরিপুর না কোথায় যেন এক জায়গায় ট্রানজিট দেয় আমাদের, ট্রানজিটে ফতুল্লা ট্রানজিট পড়ছে, কোনোভাবে ট্রেনে তো থাকা যাবে না, যেহেতু বাবা আছে, ধরা তো খেয়ে যাবো,
5 এ পড়ি তো মায়ের কাকে বলে ছোটবেলা থেকে আসলে আমি extremely দুষ্ট ছিলাম। এটা আমার নাক কাটা, আমার চোখ কাটা, আমার কপাল কাটা। আমি তো তখন ভাবছি মুভি করতে গিয়ে না না, এগুলো সব আমার ছোটবেলা সিনেমা। আমি ছোটবেলা থেকেই মারামারি exactly, করতাম। হ্যাঁ। ছোটবেলা সিনেমা। আমি এক্সট্রিম লেভেলে দুষ্ট ছিলাম। এলাকা এলাকা মারামারি করেন, আমি এলাকা এলাকা মারামারি করতাম আমরা। বলেন কি হাই হাই দেন আমার আপনি গলা খবরদার বললেন যে অস্ত্রপাতি নিয়ে দৌড় দিতেন না, অস্ত্র নিতাম মাঝে বলেন কি? মধ্যে। কিন্তু বড় ভাইদের অস্ত্র। ন্যাশনাল টিভি তখন আপনি কি দিতেন হয়েছে? না না। এমনি যাইতেন আচ্ছা, তখন ওই অস্ত্র না, লোহা সেটাই, করে। লোহা লাভ করে ওই আর কি ব্যাগ থাকে না, হ্যাঁ, স্কুলের ওগুলো। ব্যাগ, ওই Scale. স্কেল, এগুলো ধরে দৌড়াতো। আরে কি এমন Then কত দৌড়াইছে দেন বৃষ্টির মধ্যে ট্রেনের যে মেইন বগিটা, যেটাতে মেশিনের সামনে 4 জন এভাবে বসে রয়েছে, মানে একদম ট্রেন যে ড্রাইভ করতেছে তার কাছে চলে গেছেন তার কাছে যে এখন ওখানে দাঁড়ানো যায়, টাকা লাগে না। বৃষ্টি, তুফান বৃষ্টি হচ্ছে, মানে শিলা বৃষ্টি পড়তেছে, ট্রেনে বসে রয়েছি। নামতেও পারবো না, যাইতেও পারবো না, বসে থাকি। ওই লাইফের প্রথম দিন, তখন আর সিনেমা দেখবো কি, যাইতে যাইতেই তো টাইম হয়ে গেছে 2টা। ক্লাস আবার 5 এ বাপ্পি 5 এ ছিলাম তখন এক বগি থেকে আরেক বগি ওইভাবে যাওয়ার কথা হ্যাঁ, বলতেছেন, গেছি আমরা আমি, স্বপ্নেও গেছি। ভাবি না। হ্যাঁ, আমি গেছি। আর ওখানে পিলার টাইপের থাকে, যদি হ্যাঁ, একটা বাড়ি লাগে এবং আপনি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। না, ওখানেই দাঁড়া ছিল আমরা 4টা ফ্রেন্ড একসাথে, বলেন 4টা না কি? 3 জন। এত ভয় পাইতেন? কোনটা? মানে বাবাকে বাবা- অনেক ভয় পেতাম আমি। এখন বাবা আমাকে ভয় পায় পরে ফাইনালি কি হলো, বাবার সাথে কি দেখা না, হয়েছিল? ওইটা বাবার manage সাথে আর করেছেন? দেখাই হয়নি। মানে আমার বাবা আমাকে এত ভয় পেত যে এখন, তখন আমি অনেক বেশি দুষ্টুমি করতাম। তো আমাদের বাসা হচ্ছে গলাচিপা, আমার কিছু ক্লোজ ফ্রেন্ড আছে ছাগলনাইয়া গলাচিপা? হ্যাঁ, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ গলাচিপা। গলাচিপা, আচ্ছা আচ্ছা। আমার যন্ত্রণায় আমার বাবা বাসা চেঞ্জ করে ফেলছে। মানে ফ্রেন্ডদের জানো মানে আমি এতটা ক্যাচাল করতাম নারায়ণগঞ্জে। তাহলে কি যেমন- যে এখন কি মুভিতে যে বেশিরভাগ নিজেই শর্ট দেওয়ার জন্য ইন্টেনশন, এগুলো কি ওখান থেকে এটা কনফিডেন্স এটা ওখান চলে থেকে আসছে? আমার কনফিডেন্স লেভেলটা অনেক আর স্ট্রং। প্রচুর কিন্তু ছোট ছোট কাটা কাটা দেখ, আমি না, কিন্তু আমার কপালে শাশুড়ি এখানে- কাটা। আমি তো আমার ভাবতেছিলাম শাশুড়ি যে কাটা। মুভি টুভি করেন, হয়তো সেই কারণেই হয়তো। না না, আমার সারা শরীরই কাটা। বললাম না, উনি ছোটবেলা থেকে হিরো। বর্ণনা 5 বছর বয়সে, না সরি ক্লাস 5 এ পড়া অবস্থায় একটা মানুষ এই বগি থেকে ওই বগে যাওয়ার চিন্তা করে। আমি গেছি। এটা মানে আমার মনে হয় যে আমাকে ঘুমের ওষুধ খাওয়াই দিলেও আমি করব না, যে আমি ঘুম আচ্ছা, ঘুমের এখন আমাকে ওষুধ ফেলে যদি দিবে। খাওয়ায় দেয় তাহলে না, কিভাবে আমাকে যদি করবেন? কেউ বলে যে একটা চলন্ত ট্রেন এই বগি থেকে ওই বগি, মাঝখানটা অনেক ফাঁকা, আমি তোমাকে ছুঁড়ে ফেলে দিব, আমাকে সেন্সলেস করে, তাও আমি উঠে বসে থাকবো যে না আমি যাব না। মানে কি এই পরিমাণ ভালো কথা। সাহসিকতা। আমাদের অডিয়েন্সদের বলছি, যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন, Don't যারা try আমাদের at ফ্যান home. বা ফলোয়ার্স আছে, এই ট্রাই করবেন। না, Please try at home. Okay. Don't try, হ্যাঁ। আমরা রেসলিং মুভি মানে কোন রকম একটা প্রোগ্রাম রিপ্রেজেন্ট করছি। বাপির ভালো দিকটা নেন, খারাপ দিকটা না। বাপির ভালো দিকটার কথা যেহেতু আসলো, বাপির একটা গান বরং আমরা হ্যাঁ, দেখে নি। দেখে আসি। আমরা এখন যে গানটিতে যাচ্ছি সেটি হচ্ছে দিল দিওয়ানা, আর পারছি না। এক্স্যাক্টলি সেই গানটা। এবং আমি তোমাদের গান সবকিছু মিলিয়ে একদম জমে ক্ষীর। আর পাগল হয়ে আছি আমি এই মানুষটিকে দেখে। আসলে সিনেমার এই ক্যারিশমেটিক যাত্রা শুরু হয়েছে একদম ছোটবেলা থেকে, এবং স্পেশালি মুভি লাইনে একটু হাত পাকাতে গেলে একটু ছোটবেলায় শৈশবে চুরি বলে না, ওইটাকে এই ছেলে মানুষগুলো করা লাগে হয়। এগুলো চুরি না, না, এটা ছেলে মানুষ। এগুলো ছেলে মানুষই। আপনিও ছেলে মানুষই করেছেন, অপু কিন্তু এই কাতারে পিছিয়ে থাকনি। আপনি চিপা মার দিতেন একদম। I'm sorry for the প্রিয় দর্শক, প্রিয় ওয়ার্ড। একটা মজার ব্যাপার, দর্শকরা মানে যেই টাইমটার মধ্যে আমাদের সাথে থাকেন না, মানে গান শুনেন বা অ্যাডে থাকেন, তারা কিন্তু আমরা কি কি আলাপ করি সেটা সে বলে দেয়। मैं ठहरा गरीब आदमी बार-बार আমার পিছনে কেন? আজকে না, ওটা অ্যাকচুয়ালি আমার মা আমাকে দিত। কিভাবে আপনার নাম দেখছি বাবা দিতা। কিভাবে মায়ের নাম কিন্তু চিপামারি ছিল। এরকম করে এবং শাকিব খান কেন ওর ব্যাপারে একটু সন্দেহ করবেন এর পেছনে কারণ আছে। মাইকটা যে পছন্দ করলেন চিপা, তাও ওই গলা চিপা থেকে। আর বাড়ি যে গলা চিপা, ওখান থেকে হায়ার করলেন। আর বাড়ি যদি গলা চিপা না আন্ধার কলি হতো, তাহলে কলি মার বলতেন। এখন কোন শাকিব কেন সন্দেহ করবে না সবকিছুর মধ্যে? ভাইয়া ভাইয়া শোনো, ক্যামেরা আপনার জীবন। ভাইয়া শোনো, উনি কিন্তু ঝগড়া লাগাতে চাচ্ছে। না না, এটা হবে কেন? আমরা কিন্তু ভাই ভাই। আরে ভাই, টেনশনই করো না, আপনাকে তো টেনশনই করো না, আমি দেওর। আপনাকে তো তাও সামাল দিতে পারবো। হিরো দা সুপারস্টার শাকিব খানকে কেমনে সামাল? এই যে আমি বাইরে বললাম, ভাইয়া ভিক্টিমাইজ করতেছেন কেন? আমি কিন্তু দেবর।
ভাবি ভাই ওনার কাছ থেকে শুনলাম উনি চিপা মার বলছে ছোটবেলা না, থেকে। না, আর আমি জানলাম বাইদি ভাই গুগলে সার্চ দিয়ে যে আপনার বাসা হচ্ছে গলা চিপা, নামটা যে পছন্দ করলো তাও চিপা দিয়ে এর জন্য বলে। Anyway, চিপা কেন বললাম, কেন? ছোটবেলায় হতো কি হয়তো কোনো বাসায় ঘুরতে গেছে, হ্যাঁ, তো ওই সময় তো মা খুব মানে ইয়ে করে বলতো না না ও তো এটা খাবে না, এটা করবে না। তো তো আমি বাসায় গিয়ে কিন্তু আপনি তো খাওয়ার জন্য তখন মন না না গুলি করতেছেন। না হতো না যে ছোটবেলায় হয় না পরের বাড়ির খাবার আমার অনেক মজা লাগে নিজের বাসা থেকে, মানে মা রান্না করতে তো মজা না, কোন বাসায় তো মা গেছে ঘুরতে ওই বাসায় তো রান্না করেছে আমার খুব আপনি ভালো খাইতে লাগে। চাচ্ছেন? বিশেষ করে এখন যেহেতু ঈদ কেন্দ্রিক কথা, আমি ঈদ নিয়ে কথা বলি, ঈদে হয় না যে আমাদের বাসায় তো অনেকে দাওয়াত দিয়ে গেছে যে বৌদি আপনি কিন্তু যাবেন, তো মা তখন আসলে আমি যেহেতু সবার ছোট আমাকে নিয়ে নিয়ে সব জায়গায় মুভ করতেন। তো আমি যখন মার সাথে যেতাম তো সীমাইতে বাড়িটা, তো মা আবার একটু বলতো যে থাক দরকার নাই খাওয়ার, বাড়িতে তো করেছি এখানে কেন খাবে, তো মা আবার খুব বলতো না মানে ভাবি ও আসলে এটা খাবে না খাবে না, তা আমি দেখতাম আমি তো খাবো, মা মানলো কি করে, আমি বলতাম না তুমি খাবো তো, আর মা এখানে চিপা দিয়ে দিত, আমি কিন্তু আমাকে ভালো লাগে না। ও আস্তে করে লোকে যেন না দেখে এটাই চিপা মার। পরে আমাকে বলে কি বৌদি কি ও চিল্লালে কেন, আমি বলছি আন্টি আমাকে চিপা মার দিছে মা। তো ব্যাপারটা হয়েছে আমি এই এক্সপ্লেনটা অ্যাকচুয়ালি আপনাকে করতে চেয়েছি, বাট Thank you, আপনার thank ভাষায় you. গলা চিপা জানি না। এবং সবাই রিলেট করতেছে না, খাবারের একটা মজা আছে। আরো আরেকটা কথা লিখেছে যেটা লিখতেছে যে ওদের জন্য তো সেমাই, বাট আমি কি করে বলি সবাইকে আমি প্রথম যে লবণ সেমাইটা খেয়েছিলাম ওটাই যে সেমাই বুঝেছি আরো অনেক পরে। এনিওয়ে এরকম আরো অনেক কথাবার্তা নিয়ে আমরা জমজমাটে আড্ডায় ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন। আপনারা আমাদের সাথে আছেন কুমারিকা নিবেদিত হাউসফুলে ফিরে খেয়ালের মাত্রাটা একটু বেড়ে যায়। আবার যখন এতবারে যে দাঁতটাই ছিঁড়ে ফেলে ওরা। আচ্ছা তার জন্য কি বারে বারে যে কফি রিফিল হচ্ছে আমারটা রিফিল হয়নি, এই ঘটনা কি এই কারণে ঘটছে? এটা বিহাইন্ড দ্য সিন, কেউ দেখেনি দর্শক যে আমাদের কফি রিফিল হয়েছে, সেম কাপ আছে সেম কিছু, আমরা ফ্র্যাঙ্ক আমরা খাচ্ছি আপনি খাচ্ছেন না। দেখেন ও আচ্ছা 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 আচ্ছা, এই যে একটা কথা আছে না, রাজাদের ধন কখনো ফুরায় না, আমাদের কবে ফুরায় না, আমরা খাচ্ছি কিন্তু ফুরাচ্ছে না। ভাই রে ভাই আপনারা মুভিসটা কিছু হতে পারে। সত্যি অনেস্টলি স্পিকিং আমার খুব ভালো লাগলো, মানে দর্শকদের একটা কথাই বলতে চাই যে সবকিছু শেষে কিন্তু একটি কথা আমরা কেউ ভুলে গেলে হবে না, এত আড্ডার মাঝে আমি আর বাপ্পি যেহেতু আমরা সিনেমার মানুষ, বাংলা সিনেমার সাথে থাকবো, বাংলা সিনেমা দেখবো। আজকে এবার ঈদে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে রাজনীতি, এটা নিয়ে আমি বাংলা ভিশনে আর না আরো অনেক স্যাটেলাইট চ্যানেলে আমি গেছি যে সিনেমাটা রিলিজের জন্য, বাট আশারও ওইরকম আমি হয়তো রিলিজ পাইনি, বাট যতটুকু পেয়েছি দর্শকরা এইভাবে আমাকে সাপোর্ট করেছে, সো আমি প্লিজ আমি আপনাদের কাছে হাত জোর করে বলি যে এইভাবেই থাকবেন প্লিজ, তাহলে আমরা থাকবো, আমরা বাংলাদেশিরা থাকবো, আপনারা গর্বের সাথে বলতে পারবেন ইয়েস এটা আমাদের বাংলাদেশের সিনেমা, আমাদের সিনেমা, আমাদের সিনেমা এক্স্যাক্টলি। Wow. প্লিজ বলেন আপনি। আর কি বলবো, আর কি থাকে কিছু বলার? না আসলে এটাই যে চলচ্চিত্র সত্যি আমাদের গর্বের জায়গা হিসেবেই থাকবে। এই চলচ্চিত্রে ভালো লাগার প্রশ্নে সত্যি আমরা বদলাতে চাই না, আমাদেরকে বদলাতে নেই। আমিত্বের বাংলাদেশের চলচ্চিত্রে সত্যি কোনো বদল হয় না। রাজনীতি মুভির একটি গান শুনে আসি, এমন ভাবে কথা বলছি চলে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু কখনো এরকম না, আমরা কিন্তু আছি, আমরা যাচ্ছি। ওয়াও। এবং আসলে আমি কিছু বলতে চাই রাজনীতি নিয়ে, প্লিজ প্লিজ প্লিজ, কারণ সবসময় তো আর বলা হয় নাই। এই আমি মুভিটা দেখেছি নারায়ণগঞ্জ গুলশান হলে, ঈদের দিন দেখেছি রাতের বেলা। ইট ওয়াজ ভেরি গুড ওয়ার্ক। বুলবুল ভাই প্রথম ডিরেক্টর, আমরা সামনে অনেক বড় 3-4 জন ডিরেক্টরের মধ্যে যারা হবে তাদের মধ্যে একজন হবে আমি আশা করছি। অনেক ভালো হয়েছে ছবিটি, মানে আমি ফিল করেছি যে আমাদের ফিল্ম চাইলে 1 কোটি টাকার ছবি 10 কোটি টাকার ছবির সাথে পাল্লা মারতে পারে, এটা এই ছবিটির প্রমাণ। কন্টেন্ট দিয়ে, হ্যাঁ, এত অনলি আমাদের প্রোডাকশন কষ্ট কম, কারণ ওদের প্রোডাকশন কস্ট বেশি। আজকে একটা এক্সাম্পল হচ্ছে, আজকে রাজনীতির ধারের কাছে কিন্তু আমাদের ওই 2টা ছবিও নেই। রাজনীতি ইজ এ ভেরি গুড ওয়ার্ক, এবং আমরা প্রিন্সেসকে সেই লাগছে। ভাইয়াকে তো সবসময় সুন্দর ভাইও, এবং আরেকটা জিনিস হচ্ছে মিলন ভাই ফাটায় দিছে। হ্যাঁ, এটা আমি ওই সিনেমার আর্টিস্ট হিসেবে এটুকু বলতে পারি, সত্যি মিলন ভাই মানে একদম জান টান দিয়ে। আপনি অনেক ভালো। আপনি আমার কাছে একটা জিনিস খুব জোশ লাগছে, এটা হচ্ছে মিলন ভাইয়ের এন্ট্রিটা যখন নিছে না, আপনারা মিলন ভাইয়ের এন্ট্রিটা, মানে দুইজনের লুকটা দেখা না
আমি ইনস্ট্যান্টলি বুলু ভাইকে ফোন করছিলাম যে ভাই ভালো লাগছে ভিডিওটা। অদ্ভুত অদ্ভুত। এবং আমরাও কিন্তু চাই, আমি নিজেও দেখেছি, বাপ্পি তো দেখেছে, সে দেখেছে কি নায়িকা নিজে, হ্যাঁ নায়িকা নিজে কয়েকবার অলরেডি দেখেছে। ওকে, সো আমরাও চাইবো যে ভিউয়ার্স আপনাদের আর কালক্ষেপণ করার সময় নাই, এখনো রাজনীতি প্রেক্ষাগৃহে আছে, আপনারা গিয়ে দেখুন এবং বাংলা সিনেমা হলে গিয়ে দেখবার চেষ্টা করুন। আমরা এখন বাপ্পি আরেকটি গান দেখতে চাচ্ছি, আপনার অভিনীত একটি সিনেমার গান, এবং গানটা দেখে ফিরে আসছে এখনই। ওকে। স্টারডাম বাংলাদেশের সত্যিকার অর্থে দুইজন হিরো, একজন বাপ্পি এবং আরেকজন অপু, এই জন্য ড্রিম পার্সোনালিটির সাথে বসে থাকার আমি তেসাম সুযোগ পেয়েছি। এই জন্য আমার জন্য সত্যি অনেক বড় একটি পাওয়া। একদম শেষের দিকে চলে এসেছি, বিধায় কষ্ট হচ্ছে। অন স্ক্রিন এবং অফ স্ক্রিনে যে ধরনের কথা শুনছিলাম আর কয়েকজনের মোটিভেশন নিচ্ছিলাম, সেগুলো তো আর বহু মিস করবো আমি। একদম শেষের দিকে বাপ্পি, সব মিলিয়ে কিছু বলার আছে? প্রিয় দর্শক, আমি বাপ্পি আজকে 2012 থেকে এসেছি, আপনাদের সাপোর্ট পাচ্ছি, সামনেও পাবো আশা করছি। আর যিনি বললেন যে আমাদের ছবি, আমরা গর্ব করে বলতে চাই আমাদের ছবি, আমাদের ওয়ার্ক অনেক ভালো হচ্ছে। আপনারা শুধু আসার অভ্যাসটা করে ফেলুন, দেখবেন আপনারাও কোন এক সময় ভাববেন যে বাইরের দেশে যেয়ে বলবেন আই কাম ফ্রম বাংলাদেশ, কারণ আমরা কিন্তু পাসপোর্টটা বাংলাদেশি। সো প্লিজ হলে এসে আমাদের মুভি দেখবেন, আমাদের শিল্পকে আপনারাই বাঁচাতে পারেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। বাট অনেক গল্প বাকি থেকে গেল। ওই যে একটা বাকি আছে, একটু আগে শুনছিলাম যে ভাইয়ার ড্রেস আপু সব কিনে দেয়। আমার যদি আপনার কোনো এরকম কেউ থাকে, অ্যাটলিস্ট বলবেন যাতে আমার ড্রেস গুলো কিনে দেয়, তাহলে অ্যাটলিস্ট আমি বেঁচে যাবো। ও আচ্ছা, ড্রেস দিনা মানিশ মালাত্রার দায়িত্বে থাকবে, বিয়ে শাদী না? না, বিয়ে শাদীর জন্য, বিয়ে শাদী এইরকমই মেয়ে আমার জন্য খুঁজে, শুধু ড্রেসটা রেখে দেবে তাই বিয়ে শাদীর জন্য। এতক্ষণ কথা আমি বুঝলাম যে ও অ্যাকচুয়ালি এরকম মেয়ে চাই। আমি অনেক কেয়ারলেস, আমার কেয়ারলেস, তো তাকে যেন কেয়ার করতে পারে এরকম একটা মেয়ে, মানে যাতে সাপোর্ট করতে পারে। অবশ্যই একটা মানুষের লাইফে ভালো মন্দ সবকিছু থাকতেই পারে, সো ওটাকে যেন সাপোর্ট করে। অন দ্যাট নোট আবারও বলি, হাজারো শ্রদ্ধা। দিন শেষে ভালো জিনিসকে মানুষ মন প্রাণ সঁপে দিয়ে একসেপ্ট করে, রাজনীতি তারই রিফ্লেকশন। অপু যেন সারা জীবন এরকমই থাকে। বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। শেষ মুহূর্তে কিছু যদি বলার থাকে একদম এটুকু আবারও বলি দর্শকদেরকে যে রাজনীতি সিনেমা নিয়ে যেহেতু আমি কামব্যাক করছি, আপনাদের সত্যি অনেক ভালোবাসা অনুপ্রেরণা আমি পাচ্ছি। এরকম করে প্লিজ আমাকে না, আমার ইন্ডাস্ট্রিকে ভালোবাসা অনুপ্রেরণা দিবেন, যাতে কিনা আমাদের ইন্ডাস্ট্রি আমাদেরই থাকে, আমাদের মতো করে থাকে, আমরা চাইলে অনেক ভালো কাজ করতে পারি। এটা যেন আমরা মানুষের কাছে ছোট হতে না হয়। আর তারই ফলশ্রুতি হিসেবে আমি বলবো যে দর্শকরা আপনাদের হলে আসাটা খুবই জরুরি। যেভাবে আসছেন সেভাবেই আসবেন। সো বাংলা সিনেমার জয় হোক, আমাদের ইন্ডাস্ট্রি জয় হোক, আর প্লিজ আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ওকে, অন দ্যাট নোট আমি এতশাম জাস্ট সাইনিং অফ। যাওয়ার সাথে একই রিকোয়েস্ট এদের সাথে তাল মিলিয়ে আমাদের ড্রিম পার্সোনালিটিদের সাথে আমরা হলে গিয়ে বাংলা মুভি দেখি। সর্বশেষ নবাব মুভির একটি গান দেখতে দেখতে আপাত দৃষ্টিতে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। ঈদ মোবারক। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক ভালোবাসা দিয়ে।